তো এই যে যত বেশি ভালোভাবে বুঝবেন, প্র্যাকটিক্যালি বুঝবেন, তত আপনার লেখালেখির কোনো প্রয়োজন হবে না। আপনি প্রশ্ন দেখে অ্যান্সার বলতে পারবেন। কিন্তু পরীক্ষা হলে যখন করবো তখন তো এখান থেকে অ্যান্সার বলবো, 2 দুগুণা 4 আর 10 40 এর সাথে পাই গুণ হবে অ্যান্সারের। মানে পরীক্ষা হলে ডাইরেক্ট হবে, কোনো লেখালেখি সূত্র টুত্র কিছু নাই, কারণ সূত্র তো মাথায় আছে, সূত্রটা তো লেখার দরকার হবে না। এই জন্য কঠিন প্রস্তুতি, সহজ পরীক্ষা, এই থিমে প্রিপারেশন নেন, আশা করি ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা নিয়োগ পরীক্ষার সমাধান দিব। আজকের পরীক্ষার প্রশ্ন এটা, আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পরীক্ষার প্রশ্ন। গণিতে 8টা প্রশ্ন আসছে, তার মধ্যে 2টাই ভুল ছিল। কিরকম ভুল ছিল আমরা দেখাই দিব। তো প্রশ্নগুলা আমাদের প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং 11 থেকে 20 গ্রেডের যে আমরা কোর্স করাচ্ছি সেখানে সবগুলো প্রশ্ন আছে। এছাড়া আমাদের বেসিক ম্যাথ বইয়ে আপনারা সবগুলো প্রশ্নই পাবেন। তো প্রশ্নগুলো দেখেন একটু। একটা প্রশ্ন ছিল মূলদ অমূলদের নাম্বার অধ্যায় থেকে, এখান থেকে প্রশ্ন নিয়মিত আসে, এই বাস্তব সংখ্যা অধ্যায়টা। তারপর 2 নম্বর এটা ছিল বর্গ বর্গমূলের প্রশ্ন, 3 নম্বরটা ছিল শতকরার প্রশ্ন, 4 নম্বরটা লাভ ক্ষতির, 5 নম্বরটা সুদ কষা, 6 নম্বরটা মান নির্ণয়, 7 নম্বরটা পরিমিতি, আর 8 নম্বরটা ঘন জ্যামিতির প্রশ্ন। ঠিক আছে? তো এই প্রশ্নগুলা কিভাবে সমাধান করা যায় খুব সহজে আমরা দেখব। আমরা এই প্রশ্ন সমাধানের ক্লাসগুলোতে সাধারণত পরীক্ষার হলের স্টাইলটাকে গুরুত্ব দেই, যে পরীক্ষার হলে কিভাবে সমাধান করা লাগতো। যেহেতু এই ক্লাসগুলা যারা পরীক্ষা দিয়ে আসে তারা মূলত বেশি দেখে। তো অনেকেই আছেন যারা লার্নিং পিরিয়ডে আছেন বা নিউ কামার বা জব সিকার, কেবল প্রিপারেশন নিতেছেন, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলা না। কেন? কারণ এই ক্লাসগুলো থেকে আসলে ম্যাথ ধরে ধরে টপিক ওয়াইজ যেভাবে আমরা বেসিক আলোচনা সহ শেখাই সেইভাবে আলোচনা করা না। এটা হচ্ছে যে পরীক্ষার হলে কিভাবে সমাধান করা যায় সেই স্টাইলটা আমরা দেখাই। তো এই জন্য যারা একটু লার্নিং পিরিয়ডে আছেন তারা আমাদের বেসিক ক্লাসগুলো দেখবেন, আর এই ক্লাসগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মাইন্ড সেট আপটা এইভাবে নিতে হবে যে এইটা হচ্ছে ঠিক পরীক্ষার হলে অল্প সময়ে সমাধানের জন্য কিভাবে চিন্তা করা যায় সেই স্টাইলটা। তো এটা হচ্ছে আমাদের আসল দরকার। কারণ আপনি যতই বেসিক শিখেন, যতই আলোচনা শিখেন, কেন শিখতেছেন? পরীক্ষার হলে অ্যাপ্লাই করার জন্যই তো, নাকি? তো এই জন্য আমরা পরীক্ষার হলের স্টাইলটা দেখবো। 1 নম্বর প্রশ্ন ছিল নিচের প্রশ্নটি কোনটি অমূলদ। আজকের প্রশ্নে এটা সরল কথাটা আসে নাই, মূলদ ছিল। তো মূলদ থাকলে আসলে অপশন 3টা অ্যান্সার হচ্ছে, এই জন্য অমূলদ দিলে ঠিক হয়। অমূলদ আর মূলদের মেন পার্থক্যটা হচ্ছে মূলদকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আর অমূলদকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো এই জন্য এইখানে এই 49 কে পূর্ণ সংখ্যা 7, 25 কে পূর্ণ সংখ্যা 5 এবং 0.12 কে ফ্র্যাকশন আকারে 12/100 প্রকাশ করা যায়। তো এই 7 মানে হচ্ছে 7 এর নিচে 1, 5 মানে হচ্ছে 5 এর নিচে 1, অর্থাৎ ফ্র্যাকশন বানানো যাচ্ছে। কিন্তু 72 কে কোনোভাবে ক্যালকুলেশন করে এই রুটটা ফুললি তুলে দেওয়া যাচ্ছে না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বাদে অন্য সংখ্যাগুলোর উপর বর্গমূল থাকলে ওইটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই জন্য 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। কিন্তু এখানে মূলদ কথা থাকে, পরীক্ষায় আজকের প্রশ্নে ভুল ছিল। তো মূলদ থাকলে তো এই বাকি 3টা মূলদ, ঠিক আছে? তাহলে অ্যান্সার তো 3টা হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য এখানে অমূলদ দিলে সঠিক হবে, খ অ্যান্সার। সবাই কি ধরতে পারছেন? যারা মূলদ অমূলদের বেসিক ক্লাসটা দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে বেসিক ক্লাসটা দেখে নিতে পারেন। ওকে, নেক্সট আছে 2 নম্বর প্রশ্ন। বলতে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কি হবে? যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে এই পূর্ণবর্গ সংখ্যা বানানোর বেসিক যে রুলস, সেই রুলসটা হচ্ছে যে দেখতে হবে এই সংখ্যাটার কাছাকাছি সব থেকে পূর্ণবর্গ সংখ্যা কোনটা। না, আমাদের তো মুখস্থ নাই, এই জন্য আমরা দেখবো যে এই সংখ্যাটার বর্গমূল বাইর করতে যে ধরেন 5605, এই সংখ্যাটা আমরা জোড়া জোড়া করে নিয়ে বর্গমূল বার করব। এই জোড়া বাদ দিলে থাকতেছে 56, 8টা 64 হয়ে যায়, 7 7 49, তাহলে থাকতেছে কত? 7। এই যে 705 নামাইলাম, 7 ডাবল হচ্ছে 14। এখানে একটা সংখ্যা নিব, সেম সংখ্যা এখানে নিব এবং দেখবো যে কাছাকাছি আসতেছে কিনা। যদি আমরা এখানে 5 নেই, 145 বেশি হয়ে যাচ্ছে, 5 14 77 বেশি হয়ে যাচ্ছে। এখন যদি 4 নেই, তাহলে এইখানে 4 নিলে 4 4 16 6,
হাতে করে 1, 4 × 14 56 আর 1 57। তাহলে হচ্ছে কত? তাহলে হচ্ছে এই 9 হাতে করে 1, 7 আর 1 8, 2 হাতে করে 1, 129। তার মানে এই 5605 সংখ্যাটাতে এর সাথে যদি 129 বিয়োগ করি, মানে 129 বেশি আছে এখানে, বিয়োগ করলে এটা যে সংখ্যা আসবে সেটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমাদেরকে তো বিয়োগ করতে বলে নাই, বলছে যোগ করলে, তাই না? তার মানে বিষয়টা একটু ভেঙে ভেঙে বোঝায় দেয়, এটা বেসিক জিনিস। যদিও 74 উপর স্কোয়ার দিলে যা হয় তার সাথে 129 যোগ করলে 5605 হয়। কিন্তু আমাদেরকে এর পরের পূর্ণবর্গ সংখ্যাটাতে যেতে হবে, যেটা হচ্ছে 75 উপর স্কোয়ার। 75 উপর স্কোয়ার দিলে কত হয় ওইটা বাইর করে অ্যান্সার বাইর করা আসলে সময় সাপেক্ষ। বাট এতটুকু বোঝা গেছে যে 74 পর্যন্ত এখানে নেওয়া যাবে, এরপরে 75 চলে গেলে এইটা শর্ট হয়ে যাচ্ছে, আরো অ্যাড করতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে যেটা অ্যাড করতে হবে ওটা আমাদের অ্যান্সার। তো খেয়াল করেন এখানে এই 75 দেখেই বোঝা যাচ্ছে যে শেষের সংখ্যাটা 5 হবে। এখানে আছে 5, এই 71 যোগ করলে তো শেষে 6 হয়ে যাচ্ছে, এটা হবে না। এই 71 যোগ করলে শেষে 6 হয়ে যাচ্ছে, এটা হবে না। 2 যোগ করলে শেষের সংখ্যাটা 7 হয়ে যাচ্ছে, এটা হবে না। শুধুমাত্র গই আছে অ্যান্সার। আমরা যদি আরো প্রুভ করতে চাই তাহলে দেখেন 75 আর 75 গুণ করব। 5 75 375 5 হাতে করে 37, 7 75 5 7 35 আর 37 62 72 2 হাতে করে 7, 7 7 49 49 আর 7 মিলে হচ্ছে 56। এই 5625 এইখানে আছে 5605। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কত, মানে এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 5625। আমাদের আছে 5620, সরি 5602, কত 5, সরি 5। তাহলে আমাদের শর্ট কত 20। তার মানে 20 যোগ করলে পূর্ণবর্গ হবে। মনে হচ্ছে অনেকগুলো সময় লাগলো, আসলে এইখানে আমরা অপশন টেস্ট করে করতে পারি, কিন্তু সংখ্যার এই গুণ ভাগ দ্রুত করতে পারতেই হবে। ঠিক আছে, এটার বিকল্প নাই। আচ্ছা, তো ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? এইরকম প্রশ্ন কিন্তু নিয়মিত আসে। এখন প্রত্যেকবারে নতুন করে শেখার কিছু নাই, বেসিকটা একবার শিখে গেলে যে কোনো পরীক্ষা আসলে পারা যাবে। যে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, যদি বলতো বিয়োগ করলে পূর্ণবর্গ হবে তখন এই 129 বাদ দিয়ে দিতাম। আবার যদি বলে কত গুণ করলে, তখন আরেকটা নিয়ম আছে ভাগ করলে। তো এগুলা বেসিক ক্লাস থেকে শিখে নিতে হবে। ঠিক আছে, 3 নম্বর, এক্স এর 10% যদি ওয়াই এর 20% সমান হয় তবে এক্স অনুপাত ওয়াই সমান কত? আমরা ইউটিউবে একটা সুন্দর ক্লাস নিয়ে দিছি এবং আমাদের ফেসবুকেও আছে। সেটা হচ্ছে যে এইটা হুবহু আগে প্রাইমারি পরীক্ষা আসছিল, এবং এরকম এটা একটা নিয়ম যে অনুপাত কিভাবে বাইর করতে হয় যদি পার্সেন্টেজ ইকুয়াল হয়। তো এটা শর্টকাট হচ্ছে যেই পাশের পার্সেন্টেজ যা থাকে এটাকে উল্টায় নিয়ে রেশিও বানাইতে হয়। তার মানে এক্স অনুপাত ওয়াই সমান সমান এক্স এর সাথে আছে 10, ওয়াই এর সাথে আছে 20, তাহলে 20টা আগে ওয়াইটা পরে, তার মানে 2 অনুপাত 1। এখানে অ্যান্সার হচ্ছে ক। এটা পরীক্ষার হলে এতটুকুও লেখার দরকার নাই, মুখে মুখে পারা যাবে যারা এই নিয়মটা আগে থেকে জানে। আর যদি আপনি না জানেন তাহলে আপনি লিখে লিখে করবেন কিভাবে, এক্স এর 10% ইকুয়াল টু ওয়াই এর 20%। পার্সেন্টেজের কারণে নিচে 100, পার্সেন্টেজের কারণে নিচে 100, সমান সমান চিহ্ন থাকার কারণে দুই পাশ থেকে 100 100 বাদ দিয়ে দেওয়া যায়। তার মানে 10x ইকুয়াল টু 20y। এখন এই এক্স এর নিচে ওই পাশের ওয়াইটা আনলাম, আর ওই পাশে 20 আছে, এই 10টাকে ওই পাশে নিচে দিয়ে দিলাম। 0 0 কেটে দিলে এই ভাগ আকারে লিখা মানে অনুপাত আকারে প্রকাশ করা, এই যে 2 অনুপাত 1। তো এটা খুব বেশি জটিল না, তবে যেহেতু আমরা এই পার্সেন্টেজের থেকে রেশিও বানাতে গেলে উল্টায় দিলে হয়ে যাচ্ছে, তাহলে এতটুকু লেখা আসলে সময় নষ্ট। ওকে, এইগুলো আমরা আমাদের প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং 11 থেকে 20 গ্রেডের ব্যাচে হুবহু করাই দিছি, এবং এই কনসেপ্টটা ডেভেলপ করাই দিছি। কনসেপ্ট বা রুলস গুলো যখন আপনি শিখবেন তখন যে কোনো অঙ্ক দিলে আপনি পারবেন। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল অঙ্কের পিছনে দৌড়াইতে থাকেন মনে হবে হাজার হাজার লাখ লাখ অঙ্ক করতেছেন আর ভুলতেছেন। এই জন্য নিয়ম ধরে ধরে শিখতে হবে। এই যে 4 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে একটা দ্রব্য 400 টাকায় বিক্রয় করা, এটা কিন্তু বিক্রয় মূল্য, যত ক্ষতি হয়, এই যত মানে কিছু ক্ষতি হলো, 480 টাকায় বিক্রয় করলে এটাও বিক্রয় মূল্য। তাহলে এটা প্রথম বিক্রয় মূল্য, এটা দ্বিতীয় বিক্রয় মূল্য। তার মানে কার, ওই যে যত এর
3 গুণ লাভ হয়, ক্ষতিটা লাভে কনভার্ট হয়ে গেল। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমি অথবা আমাদের মতো করে যারা শিখছে আমাদের বইয়ে এবং আমাদের ক্লাস করে, তারা এই অঙ্কটা খাতা কলম টাচ করা ছাড়াই করতে পারবে। কিভাবে জানেন? 400 আর 480 মাঝখানে ডিফারেন্স হচ্ছে 80 টাকা। এই 80 হচ্ছে এই যত 1 গুণ আর এই 3 গুণ মিলে 4 গুণের মান। 4 গুণের মান যদি 80 হয়, 1 গুণের মান 20, এবং এই পুরা কাজটা খাতা কলম ছাড়াও করা যাইতো, কিন্তু তখন তো অনেকের মাথার উপর দিয়ে যাইতো, এই জন্য লিখে দিলাম আর কি। তো এই 20 টাকা হচ্ছে এই যত এর মান। তাহলে যত ক্ষতি হয় মানে কি, 400 টাকায় বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়। 20 টাকা যদি ক্ষতি না হইতো তাহলে সে 420 টাকায় কিনেছিল। গ হচ্ছে অ্যান্সার। এবং এই পুরা কাজটা মুখে মুখে করা সম্ভব। এই যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে আমরা ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স। এখন প্রশ্ন মতে কিভাবে সমীকরণ সাজা দেয়? 400 টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে, তার মানে এক্স টাকা, ক্রয় মূল্যটা বড় আর বিক্রয় মূল্যটা ছোট, এইখানে হচ্ছে লস, ইকুয়াল টু 480 টাকায় বিক্রি করলে লাভ হয়, তার মানে 480 টাকা বড়, এক্সটা ছোট। এটা হচ্ছে ক্ষতি আর এটা হচ্ছে লাভ। ক্ষতি বেশি না লাভ বেশি? আমরা এইভাবে করাই দিলাম, আর আমাদের স্টুডেন্টরা এইভাবে পারবে দেখে মনে করিয়েন না যে আমরা শুধু এইভাবে শেখাই। আমরা বিস্তারিত শেখাই, তারপরে শর্টকাট শেখাই, এবং শর্টকাটটার লজিকটা এমন ভাবে ধাপে ধাপে ডেভেলপ করে দেই যাতে অনেক কয়েকটা অঙ্ক করার পরে অটোমেটিক্যালি এটা মাথায় কাজ করে। ঠিক আছে? তো এখন লজিকটা দেখেন, তাহলে এটা ক্ষতি, এটা লাভ। এখন বলতে পারেন 400 এখানে পরে, এখানে 80 কেন আগে? কারণটা হচ্ছে এইখানে যখন ক্ষতি হয়ে গেছে তখন ক্রয় মূল্যটা বড় ছিল, বিক্রয় মূল্যটা কম ছিল। আর যখন লাভ হয়ে গেছে তখন বিক্রয় মূল্যটা বড় আর ক্রয় মূল্যটা ছোট। তাহলে এই ক্ষতির থেকে এই লাভ 3, তাহলে এই ক্ষতিটার সঙ্গে 3 গুণ করে দিব, তখন সমান সমান হবে। তাহলে এখন এক্স এর মান বাড়ি করলে অ্যান্সার চলে আসবে 3x - 1200 ইকুয়াল টু 480 মাইনাস এক্স। এই এক্সটা এই পাশে আসলে 2x, সরি 4x, আর এই 1200টা ওই পাশে চলে গেলে 1680। তাহলে এক্স এর মান হচ্ছে 4 দিয়ে কাটাকাটি, 4 × 16 4 × 20 80, 420। এটা ডাইরেক্ট ক্রয় মূল্য ধরলে অ্যান্সার চলে আসে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা নেক্সট আসি 5 নাম্বার। তাহলে 4 নাম্বার অ্যান্সার পাইলাম 420। 5 নাম্বার বলছে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত? তাহলে 3000 টাকার 8 টাকা থেকে 10 টাকা থেকে 8 টাকা হলো, তার মানে 2 টাকা করে কমে গেল। 3000 এর এই যে শতকরা না, তার মানে 2%। এই 2% আসলো 10 থেকে 8 বিয়োগ করার কারণে। এখন 3 বছরের মুনাফা মানে 3 দ্বারা গুণ। তাহলে 3000 এর 1% হচ্ছে 30, 2% হচ্ছে 60, 60 এর সাথে 3 গুণ করলে 180। এবং এই পুরো কাজটা মুখে মুখে করা সম্ভব যদি আপনার ডিজিটের উপর দখল থাকে। ঠিক আছে? ওকে। তাহলে 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 180 টাকা। 6 নাম্বার বীজগণিতের প্রশ্ন। এই প্রশ্নটাতে পরীক্ষায় আসছে যখন, তখন এখানে মাইনাস চিহ্ন ছিল। ঠিক আছে? ওটা অপশনে অ্যান্সার ছিল না। এখানে নর্মালি সবসময় প্লাস দিয়ে আসে আর কি, হঠাৎ যে আর মাইনাস আসে তখন আলাদাভাবে ক্যালকুলেশন করতে হয়। তো দেখ এখানে প্লাস থাকলে যেটা হবে, a - 1/a এর মান দেওয়া আছে 3, আর a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, a - 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই যে এইটার মান তো দেওয়াই আছে 3 স্কোয়ার প্লাস 2 সমান সমান 9 প্লাস 2 সমান সমান 11। আর আমরা যেভাবে ক্লাসে শেখাইছি সেভাবে এটা কোনো লেখালেখির দরকার নাই, কারণ সিঙ্গেল ফ্র্যাকশনের মান থাকলে ওইখান থেকে স্কোয়ারের মান বাড়ি করার জন্য যে মান থাকে তার উপর স্কোয়ার দিয়ে 2 যোগ করতে হয়, মানে সরাসরি 11, অপশনে 11 আছে। ঠিক আছে? আচ্ছা, সবাই কি ধরতে পারতেছেন কিনা বলেন? এরকম প্রশ্ন সব সময় পাবেন। এই যে এই প্রশ্নটা প্রাইমারি সব বিভিন্ন পরীক্ষা আসছে, আমাদের বেসিক ম্যাথ বই যাদের কাছে আছে, এই 7th এডিশন বইটা, এগুলো সবগুলো প্রশ্ন আছে। 7th এডিশন বইয়ে পরিমিতি অংশটা বাড়ি করে দেখিয়ে, এই প্রশ্ন কিন্তু হুবহু আছে, একেবারে যেভাবে ডিজিট দেখতেছেন না দশমিক সহ, এই দশমিক সহ আছে। কিরকম? একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে 1102 টাকা 50 পয়সা টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত? এখন এখানে সংখ্যা টংখ্যা দেখে পরীক্ষার হলের স্টাইলটা হবে এরকম, x গুণন 3x ইকুয়াল টু 1102.5 ডিভাইডেড 7.5। এই শূন্য আর এই শূন্য লেখার দরকার নেই। হ্যাঁ, 50 পয়সা মানে 0.5 মানে যা। এখন বলতে পারেন যে এইটা লেখার মজেজাটা কি?
তাই না? তাদের জন্য খেয়াল করেন যে এই যে একটা ঘর, এই ঘরটা পুরো কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়, এটা হচ্ছে মোট খরচ। আচ্ছা মনে করেন এটা ফ্র্যাকশনাল সংখ্যা থেকে ঝামেলা মনে হচ্ছে না, মনে করি 100 টাকা খরচ হয়। এখন মনে করেন এই যে এটা 10 স্কোয়ার ফিট একটা জায়গা, আচ্ছা কত স্কোয়ার ফিট আমরা জানি না, কারণ এইটুকু 1 স্কোয়ার ফিটের জন্য খরচ হয় ধরেন 10 টাকা। তাহলে এই ঘরটা কত স্কোয়ার ফিট? যখন বড় জিনিস কেউ মাথায় নিতে পারে না, তখন ওইটা ছোট সংখ্যা দিয়ে, সহজ সংখ্যা দিয়ে বোঝাইতে হয়। তো আমরা কিন্তু আমাদের বেসিক ক্লাসগুলোতে প্রত্যেকটা নিয়মের শুরুতে কনসেপ্টটা ডেভেলপ করার জন্য যেভাবে শেখানো দরকার সেভাবে চেষ্টা করি। তো এই অঙ্কটাও এইরকম যে টোটাল খরচটাকে এই 1 ইউনিটের খরচ দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে আমি বলতে পারবো 10 বর্গ ফুট হচ্ছে এইটার আয়তন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই 7.5 দিয়ে যদি আমি 1102.5 কে ভাগ করি, তাহলে টোটাল ক্ষেত্রফল কত সেটা বাইর হবে, কার? ওই ঘরটার। আর এইখানে ধরছি প্রস্থ x, দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু এই দশমিক দশমিক তুলে দেওয়া যায়, কারণ দুইটার দশমিকের পরে একটা ঘর আছে। বড় সংখ্যা দিয়ে কাটবেন, 5 দিয়ে কাটা যাবে না, 25 দিয়ে কাটবেন, তাহলে সময় কম লাগবে। 3 25 75। আর উপরে কত? নিচে 3, ও আচ্ছা 3, আর উপরে 25 দিয়ে কাটলেন 4 25 100। ঠিক আছে, থাকলো 10, 2 102, আবার 4 25 100, থাকলো কত? 2 2 আর 5 25 41। এখন নিচে তো 3 আছে, 3 দিয়ে আবার কাটি, আবার কাটলে কত হচ্ছে? 3 অক্ষে 3 থাকতেছে 1 14, 3 আর 4 12, 2 21, 3 7 21। এখন 3x স্কোয়ার ইকুয়াল টু চলে আসলো 147। এই পাশে 3 দিয়ে ডাইরেক্ট কাটলে x স্কোয়ারের মান হচ্ছে 3 আর 4 12, 3 লং 27। এই যে x এর মান হচ্ছে 7, তাহলে এই যে প্রস্থ এর মান হচ্ছে 7 আর দৈর্ঘ্য এর মান হচ্ছে 21। 7 আর 21 পরীক্ষার হলে দেখেন না, তাড়াহুড়া করে অ্যান্সার বের করতে পারলে হয়ে গেল। উত্তর কি চাইছে? দৈর্ঘ্য আগে, তার মানে 21 আগে, কিন্তু এখানে 8 দেওয়া আছে। এই যে 21 আর 7, তাহলে এটা আনসার। এই যে ঘ 21 আর 7। এই অঙ্কটা কোন ধরনের ক্যালকুলেশন ছাড়াও অ্যান্সার ঘ অপশন ডাইরেক্ট বলা যায়। এটা কিভাবে জানেন? এই যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দেন অপশন গুলোর মধ্যে কোথাও দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ রিলেশনটা দেওয়াই নেই, তাহলে ঘ তো ডাইরেক্ট অ্যান্সার, তখন ওইখান থেকেও হেল্প নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে কি কেউ পরীক্ষা হলে ভাবেন? কনফিডেন্স গ্রো করতে হবে। কনফিডেন্স বাসা থেকে গ্রো না হলে মনে হবে আরে আমি তো এইভাবে ডাইরেক্ট অ্যান্সার দিতেছি এত সহজে, দ্রুত অ্যান্সার বার হওয়ার কারণে অনেকে কনফিউশন হয়ে যাবে যে আরে আল্লাহ এত কি আসলে সহজ বিষয়টা, কোনো ক্যালকুলেশন করলাম না, ডাইরেক্ট অ্যান্সার। ভাই এটা অ্যান্সার যদি না হয় তাহলে এগুলো কোনোটাই হবে না, তাহলে এখানে কোনো অ্যান্সারে নাই। এই কনফিডেন্স গ্রো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার 11 বলছিলাম তো, এম ডি আবু সাইম। ওকে, তাহলে আমরা 8 নাম্বার লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে। লাস্ট প্রশ্ন বলতেছে যে কোন কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে কুয়ার আয়তন কত? কুয়া জিনিসটা গোল এবং এইটার জ্যামিতিক শেপটা হচ্ছে বেলুনের মতো। বেলুনের আয়তন বাড়ি করার সূত্র হচ্ছে পাই, মানে বেলুনের বিষয়টা প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে একটা কাগজ, গোল কাগজ, একটা বেলুনের গোল কাগজের উপর যদি 100টা কাগজ রাখা হয় তাহলে এটা গোল করে উপরে উঠবে না? এই যে গোল করে উপরে উঠতেছে, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত? বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই কাগজটা যত উঁচা হবে তত এটার হাইট তৈরি হবে, এটাকে এইচ দ্বারা গুণ করতে হয়। যখন আপনারা সূত্রগুলো শিখবেন তখন এইভাবে প্র্যাকটিক্যালি ভেঙে ভেঙে শিখবেন, তাহলে হবে কি মনে থাকবে অনেকদিন, কোন সূত্রের সাথে কোন সূত্র জ্ঞানজাম লাগবে না। না হলে বারবার রোবটের মতো মুখস্থ করবেন, আবার মনে হবে কি কোনকের সূত্র আর গোলকের মধ্যে আর বেলুনের মধ্যে কি পার্থক্য। তো বেলুন জিনিসটা দেখতে কেমন? বেলুন জিনিসটা দেখতে পাইপের মতো। এই যে কলমটাও ওয়ান কাইন্ড অফ বেলুন, ঠিক আছে? তারপরে ধরেন রড, এটা একটা বেলুন, তাহলে এই কুয়াটা হচ্ছে একটা বেলুন। বেলুনের আয়তন বাই করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে ব্যাসার্ধ কত প্রশ্নেই বলা আছে, ব্যাসার্ধ হচ্ছে 2। হাইট কত? হাইট হচ্ছে এই যে কুয়ার যেটা গভীরতা ওইটা হচ্ছে বেলুনের হাইট 10। তাহলে আমরা মান বসাই, পাই 2 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 10, 2 স্কোয়ার মানে 4, 4 10 40, 40 পাই। আপনাদের বোঝানোর জন্য চিত্র অ্যাড করলাম, সূত্র ব্যাখ্যা দিলাম, এত কথা বললাম, কিন্তু পরীক্ষা হলে যখন করবো তখন তো এখান থেকে অ্যান্সার বলবো 2 দুগুণা 4 আর 10 40, এর সাথে পাই গুণ হবে অ্যান্সার। এটা মানে পরীক্ষা হলে ডাইরেক্ট হবে, কোনো লেখালেখি সূত্র টুত্র কিছু নাই, কারণ সূত্র তো মাথায় আছে, সূত্রটা তো লেখার দরকার হবে না। তো এই যে যত বেশি ভালোভাবে বুঝবেন, প্র্যাকটিক্যালি বুঝবেন, তত আপনার
লেখালেখির কোনো প্রয়োজন হবে না, আপনি প্রশ্ন দেখে অ্যান্সার বলতে পারবেন। এই জন্য কঠিন প্রস্তুতি, সহজ পরীক্ষা, এই থিমে প্রিপারেশন নেন, আশা করি ভালো কিছু হবে। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। যারা এই ক্লাসটা আমাদের ইউটিউবে দেখতে চান তারা ইউটিউবে আমাদের খায়রুস ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। কারণ ইউটিউবের সুবিধা হচ্ছে কি, যে ফেসবুকে যেহেতু কিছুদিন পর পরে ক্লাস ডিলিট হয়ে যায়, অনেকে খুঁজে পান না, আমাদের সমস্ত ক্লাস যেগুলো আমরা ফেসবুকে নেই এগুলো ইউটিউবে আপলোড দিই। আপনারা এই খায়রুস ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যারা আমাদের পেইড কোর্সের বিভিন্ন বই ভিত্তিক যে আমরা কোর্সগুলো নিতেছি সেগুলোতে অনেক বেসিক আলোচনা সহ পুরো টপিক ক্লিয়ার, সেটা বিসিএস এর জন্য হোক, ব্যাংকের জন্য হোক, অ্যাডভান্স এর জন্য হোক, এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধন আলাদা আলাদা ব্যাচ আছে। যার যেটা দরকার সে সেটা ভর্তি হইতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনি ব্যাংকের প্রস্তুতি নিতেছেন আর প্রাইমারি কোর্স করতেছেন, কাজ হবে না। আবার প্রাইমারি প্রস্তুতি নিতেছেন, বিসিএস এর কঠিন কঠিন প্রশ্ন সমাধান করতেছেন, হায়ার ম্যাথ সমাধান করতেছেন, অপ্রয়োজনীয় হবে। মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজনের জন্যই আমাদের ভিন্ন ভিন্ন ভেরিয়েশন আছে কোর্সের, যেখানে যতটুকু দরকার আপনি ততটুকুর জন্য আমাদের কোর্স করতে পারেন। আমরা পুরা কনসেপ্ট ক্লিয়ার সহ প্রত্যেকটা টপিক ধরে ধরে ফুললি ক্লিয়ার করে দিই। এবং আমরা এই জবের ম্যাথ পড়াচ্ছি প্রায় 1.5 যুগ সময় ধরে। তো এখানে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের পরিশ্রম আপনারা আমাদের বই এবং আমাদের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।